ইন্ডিয়া এইচডিআই কম, সেটা হতে পারে। ইন্ডিয়ার এইচডিআই কম কারণ ইন্ডিয়ার লাইফ এক্সপেক্টেন্সি কম, বা ইন্ডিয়াতে লোক ঠিকঠাক কামায় না। দাদা, হ্যাঁ রেকর্ডটা অন করে দিই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা ইন্ডিয়াতে লোকজন ঠিকঠাক কামাই করে না, সেটা মানে সেটা আছে, কিন্তু ইন্ডিয়ার ক্যালকুলেশনে কোনো প্রবলেম নেই। তো ক্যালকুলেশন তো তুমিও করতে পারবে। এবার কম কেন সেটা তো আমার থেকে তুমিই ভালো বলতে পারবে। ইন্ডিয়ার লোক ঠিকঠাক বাঁচে না, এই তো দেখছো করোনার মধ্যে হসপিটালগুলোর স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে ভেঙে পড়েছে। আমাদের কজন কামায়, অর্ধেক লোক খেতেই পায় না। তাহলে আমাদের পারচেসিং পাওয়ারও ভালো নয় খুব একটা, আমরা ম্যাকডোনাল্ডসের বার্গার আমরা কিনতেই পারি না। আমাদের কারো কাছে অডি গাড়িই নেই, শুধু বড় লোকগুলোর কাছে আছে, আর সেখানে আমেরিকার প্রতিটা মানুষের কাছে আছে। তো আমাদের এডুকেশন ভালো না, আমাদের এডুকেশন হালে ভালো হয়েছে। আজ থেকে 30 বছর আগে আমাদের এডুকেশন কি ছিল, 4 পাস করে বসে থাকতো সবাই। তো এইগুলোর জন্য আমাদের কম হয়, ক্যালকুলেশনে কোনো প্রবলেম নেই। আচ্ছা চলে যাচ্ছি, তাহলে আমরা সেকেন্ড টপিকে আমাদের চলে আসি। সেটা হচ্ছে সেকেন্ড আজকের যে ক্লিয়ারেন্সের টপিকটা আছে, সেটা আমি বলে দিই আগে কি ক্লিয়ার হবে। স্যার সি এর কাট অফ দেখেছেন না? দেখিনি তো। আচ্ছা আগে একটু আমরা আলোচনা করে নিই, তারপরে কথা বলবো। তাহলে ফার্স্ট আমরা কি করব, আজকে সেকেন্ড যেটা আলোচনা, সেটা সুদীপ্ত বলেছিল আমাকে, সুদীপ্তর জন্য এটা আলোচনাটা, সুদীপ্তই নেই ক্লাসে, যাই হোক। সেটা হচ্ছে বলেছিল যে আমাদের তিনটে রেট হয়, আগে বিষয়টা ক্লিয়ার করে দিই, তারপর গোটাটা নিয়ে আমি আলোচনাটা করব। বিপিএলআর, বিপিএলআর একটা হয়। তো এই বা যেটাকে প্রাইম ল্যান্ডিং রেট বলে অনেকে, এই বিটার হচ্ছে কথার অর্থ বেঞ্চমার্ক। তো বেঞ্চমার্ক অনেক সময় দেওয়া হয় না, অনেক সময় শুধু পিএলআর বলা হয়, অনেকে বিপিএলআর বলে। এটার ফুল ফর্ম কি? বেঞ্চমার্ক প্রাইম ল্যান্ডিং রেট। আজকে পড়ার বিষয়টা আগে আমি বলে দিই, তারপর প্রত্যেকটা ক্লিয়ার হবে, কোনো চিন্তা নেই। বেঞ্চমার্ক প্রাইম ল্যান্ডিং রেট, তো বিপিএলআর, যেটা আমাদের দেশে মোটামুটি 1997 অক্টোবর 1997 থেকে চালু হয়ে গেছিল, 2003-এ প্রপারলি চালু হয়। তো তুই চালু মোটামুটি 1997 থেকে হয়েছিল, 2003-এ প্রপারলি চালু হয়। তো বিপিএলআর থেকে পরবর্তীতে আমরা এসছি, সেটাই বহুদিন চলেছে। তারপর আমরা এসছি বেস রেটে। তারপর আমরা কি এসছি স্যার, এগুলো কি জিনিস বলছেন এখনো বুঝতে হবে না, আমি জাস্ট বিষয়টা ক্লিয়ার করছি, তারপর আমি গোটাটা বুঝিয়ে বলবো। তারপর চলে এসছি আমরা কিসে, বেস রেটে। বেস রেটে আমরা কবে এসছি? বেস রেটে আমরা এসছি 2010 সালে, 2010-এর এপ্রিল থেকে আমরা বেস রেটে শিফট করে গেছি। কিন্তু এখন কিন্তু আর বেস রেটও নেই। রিসেন্টলি আমরা এমসিএলআর এ শিফট করেছি। কিসে শিফট করেছি? এমসিএলআর। এমসিএলআর এর ফুল ফর্ম কি? মার্জিনাল কস্ট অফ ফান্ড। দেখে নাও, লিখে নাও, মার্জিনাল কস্ট অফ ফান্ড। এটা কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট টপিক, কারণ এটা খুব ট্রেন্ডিং এ আছে এখন। মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড বেসড লেন্ডিং রেট, লেন্ডিং রেট। এই যে লেন্ডিং রেটের জন্য এলআরআর, আর মার্জিনাল কস্টের জন্য এমসি। এটাতে এখন আমরা শিফট করেছি। এটা যদিও আমরা 2016 সালের 1 এপ্রিল শিফট করে গেছি, কিন্তু প্রপারলি চালু হতে একটু টাইম লেগেছে। কিন্তু কবে তৈরি হয়েছে, পরীক্ষার সময় কিন্তু আমাদের 2016 1 এপ্রিলই লিখতে হবে, এটাতেও অক্টোবর 1997-এ লিখতে হবে। এটা কিন্তু অ্যান্সার এগুলো, কিন্তু প্রপারলি ইমপ্লিমেন্ট হতে হতে একটু টাইম লেগেছে। মোটামুটি 2019 থেকে এটা প্রপারলি কাজ করা শুরু করে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের জিনিস। এবার আমি চিন্তা করে শিখবো যে কি বিপিএলআরও বা হট করে কোত্থেকে আসলো, কেনই বা আমরা বেস রেটে শিফট করলাম, আর কেনই বা হঠাৎ করে শিফট করার পর আমরা আবার বেস রেট ছাড়িয়ে দিয়ে এমসিএলআর এ চলে আসলাম। মার্জিনাল কস্টই বা কি জিনিস, এই টোটাল বিষয়টা এখন আমরা ক্লিয়ার করি। ফার্স্ট আমরা যেটা বলি সেটা হচ্ছে কি, আচ্ছা মনে করো তোমরা জানো 1991-এর আগে ইন্ডিয়ার বুকে প্রাইভেট কোম্পানি ছিল না বললেই চলে। আচ্ছা আগে একটা জিনিস বুঝে নাও,
সেটা হচ্ছে একটা ব্যাংক। মনে করো এটা হচ্ছে একটা ব্যাংক। আগে একটা জিনিস বুঝে নাও, বেসিক জিনিস, তারপর আমরা ব্যাখ্যায় আসছি। এই ব্যাংকে কোথা থেকে টাকা আসে? ব্যাংকে তো কোথাও থেকে টাকা আসতে হবে। ব্যাংকে কোথা থেকে টাকা আসে? ডিপোজিট করি কারা? সাধারণ মানুষ, জনগণ। জনগণ কি করে? এখানে টাকা ডিপোজিট করে। তারপর ব্যাংক টাকাগুলোকে নিয়ে কি করে? ব্যাংক হচ্ছে একটা দালাল। ব্যাংকের কাজ হচ্ছে মোবিলাইজেশন অফ মানি। কারো কাছ থেকে টাকা নেও, কাউকে দাও। যার প্রয়োজন নেই তার থেকে টাকা নেও, যার প্রয়োজন আছে তাকে দাও। ব্যাংক কি করে? এই টাকাটা নিয়ে নিজের আলমারিতে রাখে না। এই টাকাটা কাকে দেয়? বিভিন্ন জায়গায় লোন হিসেবে খাটায়। কাকে দেয়? কর্পোরেটকে দেয়, ইন্ডিভিজুয়ালকে দেয়। ইন্ডিভিজুয়াল লোনের থেকে কর্পোরেট লোন নিয়ে আমাদের বেশি। কর্পোরেটকে দেয়, ইন্ডিভিজুয়ালকে দেয়, লোন হিসেবে টাকাটা খাটায়। তো জনগণকে, এই যে টাকা জনগণ রাখছে তাকে ব্যাংকে কি করতে হয়? তার এগেনস্টে তাকে ইন্টারেস্ট দিতে হয়, তবেই তো জনগণ রাখতে আসবে, নতুবা এমনি তো রাখতে আসবে না ভাই। তাহলে কি জনগণ, ব্যাংক মনে করো জনগণকে 5% ইন্টারেস্ট দিচ্ছে। এবার ব্যাংক কি করে? ব্যাংক করে কি? ব্যাংক লোন দেয়, এবং লোনে কি এই 5% তো তুলতেই হবে, কারণ ওকে তো দিতে হবে এটা। উপরন্তু নিজের জন্য কিছু প্রফিট তুলতে হবে। তো ব্যাংক কি করলো? 7% লোন দিল। মাঝখানে এই যে 2%, এটা হলো ব্যাংকের প্রফিট। প্রফিট না, এটা ব্যাংকের টাকা। এর মধ্যে ব্যাংকের খরচ খরচা আছে। খরচ আছে, যেটার মধ্যে কি পড়ে? খরচ খরচার মধ্যে স্যালারি পড়ছে, এত লোক তার স্যালারি, লাইটের বিল, প্রিন্টিং কস্ট, কম্পিউটার, হাবি জাবি, সব বিল্ডিং ভাড়া সব পড়ছে, খরচ খরচা আছে। তো এই 2%-এর মধ্যে ব্যাংক খরচ খরচা দেয়। তারপরে মনে করো সেটা 1% দিয়ে দিল, দিয়ে ব্যাংকের কি 1% প্রফিট হলো। ব্যাংকের দেখা গেল 1% প্রফিট হলো। এই যে 1% প্রফিট যেটা ব্যাংকের হয়েছে, এটাকে বলা হয় কি? স্প্রেড। স্প্রেড কি? স্প্রেড মানে ভেবো না তোমরা তাস খেলছো এবং তাতে স্প্রেড বলে ডাকছো। স্প্রেড, ইকোনমিক্সে স্প্রেড মানে হচ্ছে ব্যাংকের প্রফিট। কোনটা? এই যে বলে দিলাম, গোটা স্প্রেডটা বলার জন্য এত কিছু বলা। স্প্রেড কোথা থেকে আমরা পেলাম? 5%-এ যেটা ডিপোজিট নিচ্ছে, এটাকে বলা হয় এনডিটিএল, নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটি অফ ব্যাংক। এই যে ডিপোজিট, সেটা কারেন্ট অ্যাকাউন্টে হতে পারে, টার্ম ডিপোজিট হতে পারে, সেভিংস অ্যাকাউন্টে হতে পারে। এটা হচ্ছে এনডিটিএল। যদি যারা ক্লাস করে থেকেছো আরবিআই তারা, বা ব্যাংকিং স্ট্রাকচারে, তারা সবাই জানো। আর যারা ফাঁকি মারছো তারা এখনো বা ক্লাস করোনি, তারা হয়তো জানবে না, তাই বলে দিলাম। এনডিটিএল, এটা হচ্ছে ব্যাংক ডিপোজিট করে এবং তার জন্য ব্যাংককে টাকা দিতে হয়, সেটা 5%। আর ব্যাংক সেই টাকাটা তুলবে, উপরন্তু নিজের টাকাও তুলবে। তো 7%-এ কর্পোরেটকে, ইন্ডিভিজুয়ালকে লোন দিয়ে দিচ্ছে, তো সেইটা 7%। তো মাঝখানে প্রফিট রাখছে ব্যাংক 2%। এই প্রফিটের আবার খরচ করে ফেলছে 1%, স্যালারি, লাইটের বিল, টাইটের বিল। তারপর যে নেট টাকাটা 1% ব্যাংকের, ব্যাংকের যেটা বাড়ছে সম্পত্তি, অ্যাসেট বাড়ছে, এই 1% কিন্তু ব্যাংকের অ্যাসেট বাড়লো। এইটা হচ্ছে স্প্রেড, দ্যাট ইজ স্প্রেড। এবার আমি চলে যাই আমার আগের আলোচনায়। কি? চলে আসো। তাহলে আমি কি বলছিলাম? 1991-এ আমরা ছিলাম। 1991 সালের আগে ইন্ডিয়ান ইকোনমি ইজ এ ক্লোজড ইকোনমি। ক্লোজ যদিও ইন্ডিয়ার ইকোনমিকে বলা কংগ্রেস পছন্দ করতো না, রাজীব গান্ধীও পছন্দ করতো না, কিন্তু বাস্তব প্র্যাকটিক্যালি ইন্ডিয়ান ইকোনমি কিন্তু ক্লোজড ইকোনমি ছিল। অর্থাৎ বাইরের থেকে ইন্ডিয়াতে খুব একটা বেশি বিজনেসও আসতো না, প্রাইভেটের আন্ডারে বিশাল কিছু ওই দু একটা টাটা ফাটা ছিল, বড় বিজনেসম্যানও ছিল না, এবং গোটাটাই সরকার কন্ট্রোল করতো। অর্থাৎ বড় বিজনেসম্যান থাকবে কি করে গোটাটা যদি সরকার কন্ট্রোল করে? অবভিয়াসলি থাকবে না। তো 1991-এর পরে যখন আমাদের 1991 জানো রাও মনমোহন মডেল, এলপিজি মডেল, বিস্তারিত আলোচনা তোমাদের ক্লাসে আছে এটা নিয়ে। তো এলপিজি মডেলের পর ইন্ডিয়ান ইকোনমির যখন প্রাইভেটাইজেশন হলো, তখন কি করলো? বাইরের যারা আছে, বাইরের যারা লোক, তারা আমাদের দেশে বিজনেস করতে শুরু করলো, বড় বড় প্রাইভেট কোম্পানি তৈরি হলো। ইন্ডিয়ার ভেতরের লোকরাও বিজনেসে মন দিল, অনেক বড় বড় কোম্পানি তৈরি হলো। আর বড় বড় কোম্পানি যখনই তৈরি হয়ে যাচ্ছে, যখনই বড় বড় কোম্পানি তৈরি হচ্ছে, তখনই তারা কি, কোম্পানি খোলা মানেই তারা লোন নেওয়া শুরু করলো প্রচুর পরিমাণে। এবং লোন দেওয়ার জন্য কে ছিল?
ব্যাংকগুলো ছিল। লোন নেওয়ার জন্য কি ছিল? ব্যাংক ছিল। আরবিআই কি বলতো ব্যাংকে, যে আরবিআই বলতো ব্যাংকগুলোকে, ভাই তোরা লোন সবাই চাইছে বলে বেশি হেডেক নিস না, তোরা বুঝে লোন দে, দেখে শুনে লোন দে, যে ফেরত দিতে পারবে এবং যাকে দেওয়া যায়, এবং যতটা টাকা নেওয়া যায় সেটা নিয়েই দে। কিন্তু ব্যাংকগুলো তখন চকচক করে উঠলো ওদের চোখ, এবং ওরা সবাইকেই লোন দিতে শুরু করলো, এবং খুব কম রেটে। সেই মুদি দোকান হয় না, এই 100 টাকায় বিক্রি করছে তো আমি 90-এ বিক্রি করব, সেই জন্য অতিরিক্ত কম রেটে লোন দেওয়া শুরু করলো। আরবিআই চিন্তা করলো, ওরে বেটা, এরা তো লাভের জন্য যাকে তাকে লোন দিয়ে দিচ্ছে, আবার এত কম রেটে লোন, কিন্তু ফেরত যদি না দেয় লোনটা, তাহলে তো ব্যাংকটা কেস খাবে, ব্যাংক কেস খেলে আমার তো এতগুলো জনগণ কেস খাবে, আমাদের ইকোনমি কেস খাবে। ও তো বেটা বেশি লাভের জন্য রিস্ক নিয়ে নিচ্ছে, কিন্তু ও কেস খেলে তো শুধু ওর কেস না, সঙ্গে 1 কোটি লোকের কেস সঙ্গে। আরবিআই এই জিনিসটাকে, এই যে কমে লোন দেওয়া আর যাকে তাকে লোন দিয়ে দেওয়া, এটাকে ভালো চোখে দেখলো না, এবং আরবিআই এটার উপর কিছুটা বাঁধ আনার জন্য কি করলো, বিপিএলআর করলো, বেঞ্চমার্ক প্রাইম ল্যান্ডিং রেট। আরবিআই বলল বেঞ্চমার্ক প্রাইম ল্যান্ডিং রেট হচ্ছে সেই রেট যেটা ব্যাংক তার সব থেকে নির্ভরযোগ্য কাস্টমারকে, কি বললাম, ব্যাংক তার সব থেকে নির্ভরযোগ্য কাস্টমারকে মিনিমাম যে রেটে লোন দেবে, মিনিমাম রেট, অর্থাৎ ব্যাংক তার সব থেকে ভালো কাস্টমারকে মিনিমাম যত কমে লোন দিতে পারবে, সেই রেটটা হচ্ছে বেঞ্চমার্ক প্রাইম ল্যান্ডিং রেট। মনে করো এসবিআই এর সব থেকে ভালো কাস্টমার হলো বিজয় মালিয়া। সর্বনাশ, কি উদাহরণ দিয়ে দিলাম, যাই হোক উদাহরণ এটা, হ্যাঁ। এসবিআই এর সব থেকে ভালো কাস্টমার হলো বিজয় মালিয়া। তো বিজয় মালিয়াকে এসবিআই বলল হি ইজ দা মোস্ট রিলায়েবল কাস্টমার অফ আওয়ার ব্যাংক। তো এসবিআই ঠিক করলো বিজয় মালিয়াকে আমি সব থেকে বেশি সুবিধা দেব, কারণ সব থেকে রিলায়েবল ভালো কাস্টমার আমাদের। বিজয় মালিয়াকে আমি 5% লোন দিয়ে দেব। তাহলে সব থেকে নির্ভরযোগ্য কাস্টমার, যেটা ব্যাংকে ঠিক করতো কে, এটা কিন্তু আরবিআই ঠিক করে দিত না, এসবিআই সব থেকে নির্ভরযোগ্য কাস্টমার কে সেটা এসবিআই ঠিক করতো, এবং তাকে মিনিমাম কততে লোন দিতে পারবে সেটাও এসবিআই ঠিক করলো। এসবিআই ঠিক করলো যে আমার সব থেকে নির্ভরযোগ্য কাস্টমার বিজয় মালিয়া, এবং আমি বিজয় মালিয়াকে সর্বনিম্ন 5%-এ লোন দিতে পারবো। তবে আরবিআই বলল এই যে তুই সব থেকে নির্ভরযোগ্য কাস্টমারকে সব থেকে কমে যে লোনটা দিবি, মানে 5%, এটা হয়ে গেল তোর বিপিএলআর, মানে বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট। এর নিচে তুই কাউকে আর লোন দিতে পারবি না, এই টাকার নিচে তুই কাউকে আর লোন নিতে পারবি না। বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট হচ্ছে ন্যূনতম সেই রেট যার নিচে ব্যাংক লোন দিতে পারবে না, অর্থাৎ লোন দেওয়ার ক্ষেত্রে ইন্টারেস্ট রেট যে রেটের নিচে নামাতে পারবে না। সেটা ঠিক কিভাবে হতো, দেখো মজার ব্যাপার, যাকে তাকে লোন দিচ্ছে এবং খুব কমে লোন দিচ্ছে, সেটা বন্ধ করার জন্য আরবিআই করলো, কিন্তু গ্রিপটা কার কাছে রেখে দিল, সেই ব্যাংকের কাছেই। কারণ সব থেকে নির্ভরযোগ্য কাস্টমারকে সেটাও ঠিক করবে ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর, তাকে সব থেকে কমে কততে লোন দিতে পারবে সেটাও ঠিক করবে ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর। তাহলে আলটিমেটলি তো লাভ কিছু হলো না, সে তো কমেই হয়ে গেল। উপরন্তু দেখা যাচ্ছে কি, উপরন্তু এটার কোনো প্রপার ফর্মুলা নেই, কোনো ফর্মুলা নেই, যে ব্যাংক যেভাবে ঠিক করবে সেটাই তার ক্ষেত্রে হবে। এরপরে কি এসবিআই এর একরকম রেট, আইডিবিআই এর বেঞ্চমার্ক প্রাইম ল্যান্ডিং রেট আরেক রকম, এক্সিস ব্যাংকের বেঞ্চমার্ক প্রাইম ল্যান্ডিং রেট আরেক রকম, এক একটা ব্যাংকের এক এক রকম, কারণ তার প্রত্যেকটা ব্যাংক তো ঠিক করবে, এক একজন এক এক রকম ঠিক করছে। এবার এক্সিস দেখছে আরে ভাই এসবিআই 5% করে দিয়েছে প্রাইম ল্যান্ডিং বেঞ্চমার্ক প্রাইম ল্যান্ডিং রেট, আমি করে দিই 4.75%, তাহলে আমি আরো কম 4 বলে দিল আমার 4.75% বেঞ্চমার্ক প্রাইম ল্যান্ডিং। আরবিআই তো সেটাই মেনে নেবে, কারণ এটা তো ব্যাংকের হাতেই, নির্দিষ্ট কোনো ফর্মুলাও দেয়নি আরবিআই। তার মানে যেটা বন্ধ করার জন্য করলো, আলটিমেটলি আখেরে সেটার কোনো লাভ হলো না, এটার কোনো পার্টিকুলার ফর্মুলাও বললো না যে এর উপর ভিত্তি করে করতে হবে, এবং গোটার দারমোদারটাই
ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরের হাতে দিয়ে দিল। তাহলে এটা তো বেকার। দেখা গেল আরবিআই হিসেব করে দেখলো 2009 সালে আরবিআই একটা হিসেব করলো, কমিশন বসালো যে এটাই কি আদৌ কোনো লাভ হচ্ছে। দেখা গেল প্রকৃত বিপিএল আর যেটা হওয়া উচিত, আরবিআই যেটা মনে করে একটা এসবিআই এর বিপিএল আর আরবিআই এর মতে যতটা হওয়া উচিত, দেখা যাচ্ছে এসবিআই তার থেকে কম করে রেখেছে এবং এসবিআই নিজে 77% লোনই ওই বিপিএল আর আরবিআই যেটা মনে করছে বিপিএল আর হওয়া উচিত তার কমে দিচ্ছে। দেখা গেল 2009 ট্যালি করে দেখলো যে ব্যাংকগুলোর বিপিএল আর আরবিআই এর মতে যা হওয়া উচিত সব ব্যাংকই বিপিএল আর তার থেকে নিচে করে রেখেছে ইচ্ছা করে কাস্টমারকে ধরার জন্য, এবং 77% দেশের লোনই বিপিএল আর আরবিআই এর মতে যেটা হওয়া উচিত তার থেকে কমে লোন নিচ্ছে। তার মানে আরবিআই তো আলটিমেটলি কিছুই করতে পারলো না, যাকে তাকে লোন দেওয়া বন্ধ এবং কম টাকায়, অতিরিক্ত কম টাকায় লোন দেওয়া বন্ধ, এই দুটোর মধ্যে কোনোটাই আরবিআই এর ফ্রুটফুল হলো না। এটা বন্ধ করার জন্য তো করেছে। দেখো এটা কি নির্ভরযোগ্য কাস্টমার কে হবে সেটাও ঠিক করবে ব্যাংক। তো ভাই বিজয় মালিয়া পয়সা খাইয়েই এসবিআই এর কাছে নির্ভরযোগ্য কাস্টমার হয়ে গেছে। আইডিবিআই কে পয়সা দিয়ে বলেছে ভাই বোর্ড অফ ডিরেক্টর ভাই তোদেরকে প্রত্যেককে 2 কোটি টাকা করে তোর বাড়িতে দেবো, তোর বউকে একটা ফ্ল্যাট কিনে দেবো আমি, তোরা ভাই আমাকে নির্ভরযোগ্য কাস্টমার করে দেয়, তাহলে আমি কম টাকায় লোনটা পেয়ে যাবো। তো এইভাবে কি হচ্ছে, ব্যাংকই ঠিক করছে ভাই নির্ভরযোগ্য কাস্টমারকে, তাহলে অবভিয়াসলি তো কি হবে, আর ইয়েই করবে মানে যাকে তাকে নির্ভরযোগ্য কাস্টমার করে লোন দিয়ে দেবে। ফলে কি কি হবে, সেই লোনের ক্ষেত্রে কি হবে, করাপশন দেখা যাবে এবং প্রচুর পরিমাণ কমে লোন দিয়ে দিচ্ছে। বিপিএলআর এর যা হওয়া উচিত আরবিআই মনে করে তার থেকে কমেই 77% লোন চলে যাচ্ছে। তার মানে চূড়ান্ত ফ্লপ, আরবিআই এর বিপিএলআর চূড়ান্ত ফ্লপ হলো এবং বাধ্য হয়ে আরবিআই 2010-এ কিছু কিছু চেঞ্জেস আনলো এই রেটে, যে ন্যূনতম কততে দেওয়া যাবে এর ওপর কিছু চেঞ্জেস আসলো এবং বিপিএলআর সিস্টেমকে তুলে দিয়ে যে সিস্টেমটাকে আনলো সেটা হচ্ছে বেস রেট সিস্টেম। কি আনলো, সেটা হচ্ছে বেস রেট। বললো বিপিএলআর আর নেই, এবার আমরা নিয়ে আসছি বেস রেট। এই বেস রেটের ক্ষেত্রে আরবিআই একটা ফর্মুলা নিয়ে আসলো, বললো যে ওই ইচ্ছা মতো নয় ভাই, একটা ফর্মুলা আছে, কিন্তু ফর্মুলাটা প্রপার ফর্মুলা না, সেটা হচ্ছে ইন্ডিকেটর। মানে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে বেস রেটটা করা হবে। বেস রেটও কিন্তু সেম বিপিএলআর এর মতো, যে ন্যূনতম যত রেটে ব্যাংক টাকা দেবে, অর্থাৎ বেস রেট হচ্ছে সেই রেট, ন্যূনতম যে রেটে ব্যাংক লোন দেবে তার থেকে নিচে কিন্তু ব্যাংক নামতে পারবে না। ক্লিয়ার? তো ফর্মুলা করলো এবং ইন্ডিকেটর দিয়ে দিল যে কিসের উপর ভিত্তি করে সেটা ঠিক হবে সেটা আরবিআই বলে দিল, কিন্তু কিভাবে সেটা ক্যালকুলেট করা হবে সেটা আরবিআই বললো না। মানে আরবিআই এটা হাফ করলো, হাফ ফর্মুলা বানালো কিসের উপর ভিত্তি করে সেগুলো বেস রেটটা ক্যালকুলেট হবে সেটা করলো, কিন্তু ইন্ডিকেটর গুলো বলে দিল, কিন্তু ইন্ডিকেটর গুলো এটার 25% নাও, ওটার 50% নাও, এগুলো বললো না। ভাই তুমি তোমার মতো ইন্ডিকেটর দিয়ে দিয়েছি, তুমি তোমার মতো নাও, মানে হাফ ভালো করলো, হাফ ভালো বলতে গেলে, কিন্তু তাও একটা নির্দিষ্ট ফর্মুলা তো এলো। তো দেখে নি আরবিআই কিসের উপর ভিত্তি করে ওই যে ন্যূনতম রেটটা ঠিক করার কথা বললো। আরবিআই পরীক্ষায় কিন্তু আসবে, 4টে বিষয় বলে দিল, বললো এই 4টে বিষয়ের উপর ভিত্তি করে তুমি করবে, তবে 4টের মধ্যে কোনটা কত নেবে সেইটা কিন্তু বলে দিল। 4টে বিষয় বলে দিল, কি কি দেখে নি। বলে দিল কস্ট অফ ফান্ড, কস্ট অফ ফান্ড, ক্লিয়ার? কস্ট অফ ফান্ড সেটা কি, কস্ট অফ ফান্ডের মধ্যে কি কি পড়লো, ডিপোজিট। কস্ট অফ ফান্ড মানে কি, আর ব্যাংকের কাছে যে পরিমাণ টাকা আছে সেই টাকাটা পেতে গিয়ে ব্যাংকে যত টাকা খরচা করতে হচ্ছে। ব্যাংকের টাকা আকাশ থেকে ঝরে ঝরে পড়ে না, ব্যাংক আমাদের কাছ থেকে টাকা পায় এবং তার জন্য কিন্তু ব্যাংকে আমাদেরকে ইন্টারেস্ট দিতে হয়, তাহলে সেটা তো ব্যাংকের কস্ট। কস্ট অফ ফান্ড মানে কি, এই ফান্ডটা ব্যাংকের কাছে যে ফান্ডটা জেনারেট হয়েছে সেই ফান্ডটা জেনারেট করার জন্য ব্যাংকে যত টাকা খরচ করতে হচ্ছে, অর্থাৎ ব্যাংকের ফান্ডটা কিন্তু আমরা ক্রিয়েট করেছি এবং তার জন্য ব্যাংকের কাছ থেকে আমরা চার্জ নিচ্ছি ইন্টারেস্ট হিসেবে। তো এইটা হচ্ছে কস্ট অফ ফান্ড। কস্ট অফ ফান্ডের মধ্যে কি কি পড়ে, ডিপোজিটের জন্য, ডিপোজিটের জন্য যে টাকাটা আমরা পাবো ইন্টারেস্ট হিসেবে সেটা তো ব্যাংকের খরচ,
এই ডিপোজিটের মাধ্যমে যে ফান্ডটা জেনারেট করেছে, ডিপোজিট কি হতে পারে, সেভিংস হতে পারে, কারেন্ট হতে পারে, ফিক্সড হতে পারে, রেকারিং হতে পারে, এই সবের মাধ্যমে ব্যাংক যে ফান্ডটা জেনারেট করেছে তার জন্য আমাদেরকে ব্যাংককে যে টাকা দিতে হবে সেটা একটা খরচ। আর একটা কি, বড়োইং, ব্যাংক বড় করেও ফান্ড জেনারেট করে, সেটা কি রেপো রেট, তোমরা সব ভালো জানো এগুলো আমার থেকে, আশা করি আরবিআই খুব ভালো করে পড়া হয়ে গেছে তোমাদের। রেপো রেট, রিভার্স রেপো রেট নয় সরি, রেপো রেট, ব্যাংক রেট, এমএসএ মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি, এগুলোর মাধ্যমে ব্যাংক আরবিআই এর কাছ থেকে টাকা নেয়, সেটাও তো ব্যাংকের ফান্ড, ওই টাকাও তো আরবিআই বিনা পয়সায় দেয় না রে ভাই, ওই টাকার জন্য ওই বড়োইংটা করে ফান্ড জেনারেট করে, কিন্তু তার এগেইনস্টে তো আরবিআই কে ইন্টারেস্ট দিতে হয়, তো এটাও কস্ট অফ ফান্ড। এইভাবে ফান্ড জেনারেট করতে আরবিআই এর যে খরচা, এই ব্যাংকগুলোর যে খরচা, এইটাকে একটা ইন্ডিকেটর হিসেবে নিতে হবে বেস রেটের, এই খরচাগুলো তো তুলতে হবে। বেস রেট মানে কি, যে টাকায় আমি ইন্টারেস্টটা দিচ্ছি, তো ইন্টারেস্ট যে টাকায় দিচ্ছি তার মধ্যে তো এই খরচ খরচাগুলো তুলতে হবে ভাই, ডিপোজিটের টাকাটা, তারপর বড়োইং আরবিআই কে ইন্টারেস্ট দেওয়ার টাকাটা, এগুলো তুলতে হবে। তো এটা একটা, এটাকে বললো, এটাকে গুরুত্ব দিবি, এটা একটা ইন্ডিকেটর। সেকেন্ড যেটা বললো নেগেটিভ ক্যারি অন সিআরআর এসএলআর। তোমরা জানো সিআরআর এসএলআর কি, ক্যাশ রিজার্ভ রেশিও আর স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, যেটা আরবিআই এর কথা মতো ব্যাংককে কন্টিনিউ করার জন্য মেনটেন করতে হয়। তো এইটাও তো ব্যাংক কি, এই যে টাকাটা সিআরআর এবং এসএলআর এর যে টাকা, এই টাকাটাও তো ব্যাংক কি বিভিন্ন ফান্ড থেকেই পেয়েছে, ফান্ডটা তো এটাও ব্যাংকের ফান্ড থেকেই গেছে এই টাকাটা, তো এই টাকাটার এগেইনস্টে তো ব্যাংক কোনো ইন্টারেস্ট পাচ্ছে না, এই টাকা ব্যাংক তো এই টাকাটা লোন নিয়ে দিতে পারছে না যে এটার থেকেও কামাবে, তো এই টাকাটা পুরো ফালতু খরচা ব্যাংকের, তাই না? তো এই টাকাটার যে নেগেটিভ ক্যারি, মনে করো কারো কাছ থেকে 5%-এ লোন নিয়েছে এবং 5%-এ কারো কাছ থেকে 5%-এ ডিপোজিট গ্রহণ করেছে, তো সেই টাকাটাই তো সিআরআর হিসেবে লাগছে এবং সেটাই 0% পাচ্ছে, তাহলে নেগেটিভ কত হয়ে গেল, -5% হয়ে গেল না? কোথায় এই টাকাটা যদি লোন দিত তাহলে 7% কামাই করতো ব্যাংক, 5%-এ নিয়ে 7% কামাই করতো, 7% কামাই তো উল্টো হচ্ছেই না, উপরন্তু এই টাকাটা আমাকে সিআরআর এ রাখতে হচ্ছে, তার জন্য আমার সিআরআর এর এগেইনস্টে আমি 0% পাচ্ছি, ওটার কোনো ইন্টারেস্ট পাই না, ফলে আমার কি নেগেটিভ হয়ে গেল কত, -5%, কামাই তো হচ্ছে না, উপরন্তু এই টাকাটা -5%-এ চলে যাচ্ছে, তো এইটাকে বলে নেগেটিভ ক্যারি অন সিআরআর এসএলআর। বললে এটাকেও তুই বেস রেটে তুলে নিবি, বেস রেট দিয়ে এই টাকাটাও তুলতে হবে তোকে। নেক্সট কি বললো, নেক্সট বললো ওভারহেড কস্ট, কি বললো, ওভারহেড কস্ট, ওভারহেড কস্ট, ওভারহেড কস্ট মানে ব্যাংকের যে খরচ খরচা, ব্যাংকের দৈনন্দিন কাজ করার জন্য, পরিচালনা করার জন্য যে খরচ খরচা, সেটাকে বলা হয় ওভারহেড কস্ট। খরচ খরচা মানে কি, ওই যে স্যালারি দিচ্ছি, তারপর তোমার প্রিন্ট আউট, কম্পিউটার, সিকিউরিটি গার্ড, এটিএম এ এসি, ব্যাংকে এসি, ইলেকট্রিক বিল, খাওয়ার দাওয়ার ব্যাংক দেয় না, যাই হোক খাওয়া দাওয়া বলতে যাচ্ছিলাম, সবেই খাওয়া দাওয়া চলে আসে, বুঝলে তো? তো এই যে টোটাল খরচ খরচাগুলো, টোটাল এগুলোকে বলে ব্যাংকের, একটা ব্যাংকে পরিচালনা করার জন্য যে খরচ খরচা, সেটাকেই বলে ব্যাংকের ওভারহেড কস্ট। হ্যাঁ, তো এটাকেও তুলে নিতে হবে, কারণ এটাও ইন্টারেস্ট রেটের মাধ্যমে তুলে নিতে হবে, এটাকেও বেস রেটে মানে কাউন্ট করতে হবে। আর লাস্ট কি, লাস্ট হচ্ছে এভারেজ রিটার্ন, এটা বুঝতে পারবে না হয়তো অনেকে, বুঝিয়ে দিচ্ছি, অফ নেট ওর্থ। স্যার নেট ওর্থের এভারেজ রিটার্ন, নেট ওর্থ মানে ব্যাংকের যে কামাই হচ্ছে তার জন্য যে এভারেজ রিটার্ন, কেন স্যার ব্যাংকের কামাই হচ্ছে, ব্যাংক আবার কাকে রিটার্ন করবে, কোন আনন্দে? হ্যাঁ, মনে রাখবে প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কিছু পরিমাণ কিন্তু ইকুইটি শেয়ার হিসেবে পাবলিক কিনে রেখেছে, পাবলিকের কাছে আছে, তাই না? তোমরা পড়েছো ইকুইটি শেয়ার কি, এসব জিজ্ঞেস করবে না, এগুলো কিন্তু ইকুইটি শেয়ার, প্রেফারেন্সিয়াল শেয়ার, এগুলো ক্যাপিটাল মার্কেট চ্যাপ্টারে ইন ডিটেলস দেওয়া আছে, তোমরা সবাই জানো আশা করি এইটুকু। তো ব্যাংকে কি, শেয়ার মার্কেটে তো শেয়ারও বিক্রি হয়েছে রে ভাই, এক্সিস ব্যাংকের শেয়ার মার্কেট, তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ারও বিক্রি হয়েছে, তো সেই পিএনবি শেয়ার, এগুলো যে যারা শেয়ারটা কিনে রেখেছে, প্রফিট হওয়ার পর তাদের তো কিছু প্রফিট রিটার্নে দিতে হবে, না হলে শেয়ার কিনবে তারা?
হয়তো 100 টাকায় শেয়ার কিনেছে, তো শেয়ার যে কিনেছে তাকে তো 6 টাকা দিয়ে ফেরত দিয়ে 106 টাকা দিতে হবে, তবে তো শেয়ারের ভ্যালুয়েশন গুলো তো দিতে হবে। এই ইকুইটি শেয়ারের যে রিটার্ন সেটাকে বলে অ্যাভারেজ রিটার্ন অফ নেটো, মানে পাবলিক, যেটা কোনো ব্যাংকই 100% গভর্নমেন্টের নয়, তোমরা জানো এখন তো আরো ম্যাজিক করছে, সবই তুলে দিচ্ছে, তো 100% গভর্নমেন্টের নয়। তো এই 100% গভর্নমেন্টের যে নয়, তাহলে বাকিটা কোথায়? শেয়ার মার্কেটে বিক্রি হয়েছে। সঞ্জু ক্লাস দেখেছো? ক্যাপিটাল মার্কেটের ক্লাস দেখেছো? ক্যাপিটাল মার্কেটের ক্লাস কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, বুঝতে পারোনি? ঠিক আছে, কোনোদিন বুঝিয়ে দেবো। কি বুঝতে পারোনি সেটা লিখে দেবে আমাকে, কি বুঝতে পারোনি সেটা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, তোমারও ডাউট ক্লিয়ার করে দেবো, কোনো চাপ নেই। এই জন্যই তো এটা, তোমরা কোনো ডাউটই দাও না, তাই জন্য আমি কোয়েশ্চেন অ্যান্সার করাই। ডাউট দিয়েছো বলে আজকে ডাউট করাচ্ছি, আবার পাঠাবে, আবার পরের দিন আরো 3টে ডাউট ধরবো, কি আছে। তাহলে কি পাবলিক 100%? দেখে নাও, পাবলিক কি 100% কোনো ব্যাংকই নয়, তাহলে পাবলিককে রিটার্ন দিতে হচ্ছে তাদের ইকুইটি শেয়ারের ওপর, তো সেটাই হচ্ছে অ্যাভারেজ রিটার্ন অফ নেটো। এই টাকাটাও তুলতে হবে ব্যাংকে। তো ব্যাংক এই 4টে টাকা কি করে? ব্যাংক এই 4টে টাকা ইন্টারেস্ট রেটের মাধ্যমে তোলে। তো বলে দিল আরবিআই, বলল এই 4টের ওপর ভিত্তি করে তুই তোর বেস রেট ঠিক করবি, বলে দিল এটাই তোর ফর্মুলা। কিন্তু ফর্মুলা কি হলো? এ তো ইন্ডিকেটর হলো। ব্যাংক 4টেকে দিয়ে ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরই ঠিক করবে বেস রেট কত হবে, তো সে তো নিজের মতো করেই ঠিক করবে। আবার এ বলবে ভাই এটাকে আমি 10% গুরুত্ব দিচ্ছি, এ বলবে আমি এটাকে 50% গুরুত্ব দিচ্ছি, আরেকজন বলবে না, এক্সিস ব্যাংক বলবে আমি এটাকে 10% গুরুত্ব দিচ্ছি। আরে ভাই বলে দে কোনটাকে কত ওয়েটেজ দিতে হবে, সেটা বললো না আরবিআই, মানে হাফ করলো, হাফ। বললো এই 4টে ইন্ডিকেটরের উপর ভিত্তি করে করতে হবে, কিন্তু কতটা কি করতে হবে সেটা আর বলে দিল না, সেটা আর বলে দিল না। বা এখানে যে কস্ট অফ ফান্ড, তাতে ডিপোজিট আছে, তো ডিপোজিটের মধ্যে তো অনেক ডিপোজিট আছে রে, সেভিংস আছে, রেকারিং আছে, টার্ম আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, তো কোন ডিপোজিটকে কতটা গুরুত্ব দেওয়া হবে সেটাও তো বলতে হবে, কোন বছরের ডিপোজিটকে গুরুত্ব দিতে হবে সেটাও বলতে হবে। টার্ম ডিপোজিট আছে, মনে করো 2010 সালেও একটা আছে টার্ম ডিপোজিট, 2019এও একটা টার্ম ডিপোজিট আছে, 2010 সালের রেট হয়তো 5%, 2019 সালের রেট হয়তো 15%। তো ভাই কোনটাকে ধরবো? ব্যাংক তো ইচ্ছা মতো ধরছে, যেটা ওর ফায়দা, ও 5%টাকে ধরছে, 5%টাকে ধরি, তাহলে কম হবে, কম রাখতে পারবো, লোককে বেশি দিতে পারবো, তাই না, ইন্টারেস্ট দিতে পারবো, তাই না? তো সেটা তো নয়, ওর তো ধরা উচিত 2019-এরটা, তাই না? এখনকারটা 2005-এরটা ধরলে হবে? সেটা তো আরবিআই বলে দেয়নি, আমার ইচ্ছা আমি 5-এরটা ধরছি। তো আরবিআই এটা বলে দিল ঠিকই 4টে, কিন্তু কোনো মেজার, দেখো কোনটা কি যে বিষয় সেটা বুঝতে না পারলেও অসুবিধা নয়, তোমার শুধু ইন্ডিকেটর গুলো মুখস্থ রাখবে, এটা পরীক্ষায় আসবে। আমি ইচ্ছা করে ব্যাখ্যা করছি যাতে তোমাদের কেউ আলোচনায় হলেও সেটাতেও তোমরা যাতে ক্লিয়ার থাকো, কারণ এগুলো কিন্তু মানে তুমি যদি ব্যাংকের ইন্টারভিউ দিতে যাও, এলআইসির ইন্টারভিউ দিতে যাও, এগুলো তোমাকে জিজ্ঞেস করবেই, গ্রুপ ডিসকাশনে বা এমনিতে এগুলো জিজ্ঞেস করবেই। তো এগুলো সেই জন্য বলছি, যদি শুধু বিসিএস এর কথা ভাবো বা ইউপিএসসি এর কথা ভাবো, তাহলে ইন্ডিকেটর গুলো মনে রাখলে মোর দ্যান এনাফ। আমি জাস্ট তোমাদের জন্য ব্যাখ্যাও করে দিচ্ছি সঙ্গে। তো ব্যাংক ফিক্সড কিছু বলে দিল না আরবিআই যে কোনটা ধরবো, ফলে ব্যাংকগুলো কি করলো, বেস রেটটাকে যত ইচ্ছা কম রাখতে চাইলো। তুমি বলতে পারো স্যার ব্যাংক যদি বেস রেট কম রাখে ব্যাংকেরই তো লাভ কম হবে, কিন্তু লাভ ভেবো না, ব্যাংক কাস্টমার ধরতে চায়, কাস্টমার। সে ঠিক আছে লাভ কম হোক না, আচ্ছা 9%-এর জায়গায় আমি 8% যদি রাখি, আমার 1% লাভ কম হবে, কিন্তু 9% হলে আমার 2টো কাস্টমার নিত, 8% হলে 10টা কাস্টমার আমি পেয়ে যাচ্ছি, আখেরে তো আমারই লাভ। ওরা মার্কেট ধরতে চায়। এইভাবে কি করলো, বেস রেট আবার ওরা কম কম করে দেখাতে শুরু করলো। কি করলো, সুবিধা নিল, টার্ম ডিপোজিটের যে ইন্টারেস্ট সেটা পুরোনোটা নিল, এখনকারটা বেশিটা নিল না। তারপর কি করলো, এগুলো কস্ট অফ ফান্ড যেটা আছে সেটাকে, যেটার ক্ষেত্রে বেশি হয়তো সেটাকে কম ওয়েটেজ দিল। এরকম ভাবে ওরা কি করলো, বেস রেটটাকে কমই রাখতে চাইলো। এবং আরবিআই দেখলো এর ফলে কি হচ্ছে, এর ফলে কি হচ্ছে, আরবিআই যখন হঠাৎ করে রেপো রেট চেঞ্জ করছে, আরবিআই রেপো রেট কেন চেঞ্জ করে বলে দিয়েছি, কিন্তু আরবিআই রেপো রেট চেঞ্জ করে কেন, কারণ কি মার্কেট লিকুইডিটিটাকে অ্যাডজাস্ট করার জন্য চেঞ্জ করে, তাই তো রেপো রেটটা চেঞ্জ করে মার্কেট লিকুইডিটিকে অ্যাডজাস্ট করার জন্য। তো আরবিআই রেপো রেট চেঞ্জ করছে অথচ বেস রেটের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ
ওরা এইটাকে গুরুত্ব দিচ্ছে না, বলে দিচ্ছে রেপো রেট যখন চেঞ্জ করছে বলছে এটার 1% গুরুত্ব। তাহলে কি হচ্ছে 1% মানে সেটা পয়েন্ট কিছু এতে কাউন্ট হচ্ছে। ফলে রেপো রেট আরবিআই দেখা গেল 25 বেস পয়েন্ট কমে গেল, কিন্তু সেটা বেস রেটে আদৌ কোনো এফেক্ট ফেলছে না। আরবিআই চাপে পড়ে গেল এবং আরবিআই তারপর কি করলো, এমসিএলআর নিয়ে চলে আসলো, নতুন সিস্টেম এমসিএলআর। এমসিএলআর এ বেস রেটের ইন্ডিকেটর গুলো, এমসিএলআর ফুল ফর্ম আমি বলে দিয়েছি, বেস রেটের ইন্ডিকেটর গুলো সেম রাখলো, কিন্তু কিছু কিছু চেঞ্জেস করলো। কি করলো, বললো ডিপোজিটের ক্ষেত্রে সব থেকে বড় চেঞ্জ, ডিপোজিটের ক্ষেত্রে, ডিপোজিটের ক্ষেত্রে কি করলো, টার্ম ডিপোজিট, টার্ম ডিপোজিটটা কি করতে হবে, কারেন্ট ইয়ার এর নিতে হবে, কারেন্ট ইয়ার। টার্ম ডিপোজিট মানে তুমি যদি 2019-এর বেস রেট করো, তাহলে 2019-এর টার্ম ডিপোজিট গুলোই শুধু নিতে হবে। তুমি 2019-এর বেস রেট বানাচ্ছ, তুমি 2005-এর টার্ম ডিপোজিট ইচ্ছা করে কাউন্ট করছো, তা হবে না। কি বললো, 2019-এর যদি বেস রেট কাউন্ট করো তবে 2019-এরটাই কাউন্ট করতে হবে, টার্ম ডিপোজিটটাই কাউন্ট করতে হবে, কারেন্ট রেটটাই আমাকে কাউন্ট করতে হবে। ক্লিয়ার? টার্ম ডিপোজিটে এটা বললো, এটা চেঞ্জেস এলো। নেক্সট কি, এসএলআরটাকে উড়িয়ে দিল, বললো এসএলআর কে কাউন্ট করা যাবে না, কারণ এসএলআর দেখিয়ে অনেকটা তোমার কি গ্যাপ দেখিয়ে দিচ্ছিল, নেগেটিভ অনেকটা দেখিয়ে দিচ্ছিল। ওরা বললো এসএলআর বা শুধু সিআরআর কে কাউন্ট করতে হবে, এসএলআর কে কাউন্ট করা যাবে না। আর কি বললো, প্রতি 1 মান্থ অন্তর রিভিউ করতে হবে, এভরি বেস রেট করে তুমি 1 বছর বসে আছিলে হবে না। এমসিএলআর এ কি, টার্ম ডিপোজিট কারেন্ট ইয়ার এর কাউন্ট করতে হবে, এসএলআর কে কাউন্ট করা যাবে না, এবং 1 মান্থের জন্য করতে হবে, 1 মান্থ। আর বলে দিল কি, আর বলে দিল কি, 92%, 92% গুরুত্ব, এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, 92% গুরুত্ব দিতে হবে হচ্ছে এই কস্ট অফ ফান্ডকে। কস্ট অফ ফান্ড বাকিগুলোর থেকে 8%, শুধু কস্ট অফ ফান্ড, ওই যে কস্ট অফ ফান্ডকে গুরুত্ব দিতে হবে 92%। অর্থাৎ 92%, বাকি 8% কোনগুলোকে কি দেবে সেটা তোমার ব্যাপার, কিন্তু 92% গুরুত্ব কি দিতে হবে, কস্ট অফ ফান্ডকে। এইবার গিয়ে কি করলো, কস্ট অফ ফান্ডের মধ্যেই তো রেপো পড়ছে, এইবার গিয়ে কি করলো, ওরা কেস খেলো ব্যাংকগুলো, ভাই 92% রেপোকেই গুরুত্ব দিতে হবে। আগে তো রেপো বেড়ে গেলে আমরা গুরুত্ব দিচ্ছিলাম না, ওটাকে 1% করে দিচ্ছিলাম, এখন তো 92 দিতেই হবে মিনিমাম। ফলে কি, রেপোর চেঞ্জ হলে সেটা বেস রেটেও চেঞ্জটা এফেক্ট ফেললো। কি করলো, আগে কি করছিল, 2005-এর টার্ম ডিপোজিটের ইন্টারেস্ট কাউন্ট করছিল, কারণ ওই বছর কম ছিল। এবার কি করলো, কারেন্ট ইয়ারের টার্ম ডিপোজিটের রেটকে করতে হবে। ফলে কি, এবার অনেকটাই প্রকৃত চিত্র পাওয়া যায়। তবে এখনো গাফিলতি আছে, আরবিআই এখনো পায় না, কারণ 92% এটা ঠিক করেছে, কিন্তু এখনো ঠিক করেনি সেভিংসকে কতটা গুরুত্ব, কারেন্ট অ্যাকাউন্টকে কতটা গুরুত্ব, টার্মকে কতটা গুরুত্ব দিতে হবে, এগুলো ঠিক করেনি। ওভারঅল বলে দিয়েছে 92%, তাই এখনো ফাঁক ফোকর আছে, তবে আগের বেস রেটের থেকে এটা অনেক ভালো হয়েছে। তাহলে কি, বিপিএলআর, বেস রেট, এমসিএলআর তিনটারই ডেফিনেশন কিন্তু এক, যে সব থেকে ক্রেডিট ওর্দি বা সব থেকে ভালো কাস্টমারকে ব্যাংক ন্যূনতম যে রেটে ইন্টারেস্ট রেটে লোন দিতে পারবে, এবং যে রেট অফ ইন্টারেস্টের নিচে আর কাউকে ব্যাংক দিবে না, সেইটা হচ্ছে এমসিএলআর, সেটাই হচ্ছে বেস রেট, সেটাই হচ্ছে বিপিএলআর মানে বেঞ্চমার্ক প্রাইম ল্যান্ডিং রেট। কিন্তু এটা কিন্তু বিভিন্ন সময়ে কিভাবে এটা কাউন্ট হবে সেটার চেঞ্জের জন্য নামগুলো চেঞ্জ হয়েছে। প্রথমে ছিল বিপিএলআর, যেটা একেবারেই ফালতু ছিল, কোনো ফর্মুলাই ছিল না, গোটাটাই ব্যাংকের হাতে ছিল, নামে মাত্র ওটা হয়েছিল। বেস রেট, হ্যাঁ ইন্ডিকেটর বলে দিল, কিন্তু ইন্ডিকেটিভ ফর্মুলা, কিন্তু কোনো প্রপার ফর্মুলা নেই। এটাও খানিকটা ইন্ডিকেটিভ, কিন্তু খানিকটা প্রপার এসছে, কারণ কতগুলো স্পেসিফিক বলে দিয়েছে, কারেন্ট ইয়ারে করতে হবে, এসএলআর কে কাউন্ট করা যাবে না, কস্ট অফ ফান্ডকে 92% গুরুত্ব দিতে হবে। তার মানে এখানে কিন্তু যথেষ্ট ব্যাপারটা বলে দিয়েছে, মানে কড়াকড়ি কিছুটা হয়েছে। ভবিষ্যতে প্রত্যেকটা ইন্ডিকেটরই যদি বলে দেয় এটার এত, এটার এত,
বা এই 92% মধ্যে কস্ট অফ ফান্ডের মধ্যে সেভিংস কে কতটা, টার্ম কে কতটা, এসাও আশা করি আরবিআই আজ থেকে 2-3 বছর পর বলে দেবে, তখন ওটা আরো স্পেসিফিক হয়ে যাবে। তো আপাতত এইটুকু হয়েছে, তাই আমরা এইটুকুই পড়বো। আশা করি বিপিএলআর, তবে এইটা কিন্তু কঠিন টপিক। আমি অনেক জিনিস তোমাদের বললাম যেগুলো এক্সপেক্ট করেছি যে তোমরা জানো, যেমন কস্ট অফ ফান্ড কি, যেরকম আমার কি সিআরআর কি, এসএলআর কি, এগুলো কিন্তু আমি এক্সপেক্ট করেছি তোমরা জানো। রেপো রেট কি, যদি এগুলো না জানো তাহলে কিন্তু এই ক্লাসটা কিছু বুঝতে পারবে না। তো এগুলো আশা করি তোমরা জানো, কারণ আমি এগুলো ডিটেলসে পড়িয়েছি, তো তাহলে বুঝতে পারবে। আদারওয়াইজ এই ক্লাসটা তোমাদের সেফ থাকবে, ওইগুলো পড়ার পর ক্লাসটা দেখবে, তাহলে প্রত্যেকটা জিনিস তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কোনো, এটা কি পরিষ্কার হয়েছে? যদি ওই টার্মগুলো না জানো তাহলে কিন্তু পরিষ্কার হবে না। যদি টার্মগুলো জেনে থাকো, যতটা আরবিআই জানে আমি তোমাদের ততটাই জানিয়ে দিয়েছি, এটাও আমাদের একবারে ইউপিএসসি লেভেলের হলো। আশা করি প্রত্যেকের পরিষ্কার। সুদীপ্ত তো নেই, যাই হোক সুদীপ্ত বলেছিল এটা, ও তো নিজেই বুঝলো না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আর করব না, কারণ আমার আবার 8টা থেকে সেশন আছে। আজকে আমাদের এই দুটোই থাক। আমাদের বাকি থাকলো এখনো কিন্তু ডিমান্ড কার্ভ বাকি থাকলো,